ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে বিজেপি, এটা মোটামুটি নিশ্চিত। এবং তাদের জোট, যে এনডিএ জোট, সেই জোট যদিও সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং সেটা প্রায় ৩০০-র কাছাকাছি আসন, কিন্তু সেটি পেলেও খুব নিশ্চিন্তে নেই বিজেপি সহ তার শরিকরা। কারণ দুটি ক্যারেক্টার, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এরা একটা বড় সংখ্যায় আসন, প্রায় ২৮টি আসন তারা পেতে যাচ্ছেন। এবং তারা যদি বিজেপির এই এনডিএ জোট থেকে সরে যান, তাহলে সরকার গঠন করা বিজেপির জন্য অসম্ভব হয়ে যেতে পারে। এই সমীকরণে আছে। যদিও বিজেপি জোটের পক্ষে নরেন্দ্র মোদী, তিনি সরকার গঠনের ঘোষণা দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন সবাইকে। এদিকে রাহুল গান্ধীও বলেছেন তারাও সরকার গঠন করার জন্যে তারা সমর্থন আশা করছেন বা সমর্থন চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও এক টাকার খবরের সম্পাদক মুন্নি সাহা, তিনি দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি নির্বাচন কাভার করছেন, লোকসভা নির্বাচন কাভার করছেন ভারতে, এবং সেখান থেকে তিনি খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি একটু শুরুতে শাহাব এনাম খানের সঙ্গে একটু যুক্ত হই। শাহাব এনাম খান, আপনার কাছে জানি আসলে ফলাফল যেটা বুথ ফেরত জরিপের পরে যেটা জানা যাচ্ছিল, সেটা অনেকটাই আসলে কাজ করেনি বলা যায়। এবং সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপি যে খুব সন্তুষ্টিতে আছে তাদের জোট নিয়ে, তাও নয়। কারণ এই দুজন, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা আসলে কখনোই বিশ্বাসযোগ্য ছিলেন না ভারতের রাজনীতিতে। সুতরাং মানে কি দেখেন আসলে ফলাফল এখন পর্যন্ত? ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং। মানে পণ্ডিত জওহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধীর পরে এটা হলো মোস্ট টেন্সড একটা ইলেকশন হয়েছে, যেখানে মানে মোটামুটি আমরা মানে প্রেডিকশনের যা ছিল তার অনেকটাই সত্য হয়নি। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় যেটা আপনি বললেন, তার চেয়েও বড় ইন্টারেস্টিং বিষয় আমার কাছে যেটা মনে হয়, অযোধ্যা, সেখানে কিন্তু বিজেপি হেরে গেছে। যেখানে আপনার রাম মন্দির হলো, বাবরি মসজিদ ভেঙে, এবং ফৈজাবাদে কিন্তু ওভারঅল তাদের সিচুয়েশনটা খুবই খারাপ। এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। আর দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের একটু মনে রাখা দরকার, যে ইভিএম বা অন্যান্য যে বিষয়গুলি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটাও কিন্তু কেটে গেছে। তার মানে ভারতের গণতন্ত্র যে সুদৃঢ়, পার্টিকুলারলি তাদের যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনস গুলি, সেটা মোদির আমলেই বলা হোক বা বিজেপি বা যে কোনো আমলেই বলা হোক না কেন, সেটা যে সুসংহত, সেটাও এবার প্রমাণিত হবে। এখন আপনি যে দুজনের কথা বলেছেন, নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু, দুইজনেরই ফ্লাকচুয়েশনের ইতিহাস আগে থেকেই আছে, এবং দুইজনই এই মুহূর্তে কি মানে যেটাকে আমরা বলি কিংস মেকার ভারতের রাজনীতিতে, সেটা নিশ্চিত। এবং সেই ক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোট যেটা, সেটা কিন্তু তাদের সাথে কথা বলা শুরু করেছে। আবার এইদিকে আরেকটা বিষয় আছে, সমাজবাদী পার্টি যেটা ইউপিতে অখিলেশ যাদবের নেতৃত্বে এসছে, তারাও কিন্তু একটা কিং মেকার হিসেবে দাঁড়াচ্ছে। যদিও তাদেরকে এনডিএ অ্যালায়েন্সে যাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত কম, তারপরেও কিন্তু এখানে একটা বার্গেনিং এর চিপ থাকে। সুতরাং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অন্তত পক্ষে মানে বিজেপির যে একটা লাগাম টানা হয়েছে, সেটা নিশ্চিত। তবে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটাও মনে রাখা দরকার, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একক পলিটিক্যাল পার্টি হিসেবে কিন্তু মানে তার ১০০ ছাড়ানোটাই এখন বড় প্রশ্ন, যেটা তার ইতিহাসে কোনোদিন হয়নি। মানে আনটিল অর আনলেস 2014 আর 2019 ইলেকশন, ওগুলি বাদে। সুতরাং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার অ্যালায়েন্স পলিটিক্স, তার মানে হলো রিজিওনাল পলিটিক্যাল পার্টি, আর যেটাকে বলা হয় অ্যালায়েন্স পলিটিক্স, সেটা কিন্তু আবার ফিরে আসলো, যেটা মাঝখানে অনেকদিন ছিল না। সুতরাং এই অ্যালায়েন্স পলিটিক্স আসলে কোন দিকে ভারতকে নিয়ে যাবে আগামী ২-৩ সপ্তাহে, এটি হলো এখন দেখার বিষয়। জি, মুন্নি সাহাব, আপনি এই নির্বাচন কাভার করছিলেন, ফলাফলের পরিস্থিতিও আপনি দেখছেন, দিল্লি থেকে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। শুরুতে একটু জানি যে এখন পর্যন্ত ফলাফলের কি পরিস্থিতি দেখছেন, এবং আমরা তো দেখছি যে দুই যে জোট, সেই জোটই সরকার গঠনের ঘোষণা দিচ্ছেন, তারা যোগাযোগ শুরু করেছেন তাদের অ্যালাইদের সঙ্গে। সেই জায়গায় আসলে ফলাফলের পরিস্থিতিটা কি?
দুই জোট আসলে ইয়ে করবে, মানে সরকার গঠন করবে ওরকমটা আমি আসলে দিল্লি থেকে বুঝছি না। সকালবেলা আমি সকাল থেকে দুপুরটা পর্যন্ত ছিলাম কংগ্রেস অফিসে এবং তারপরে বিজেপির অফিসে ছিলাম। একটু আগে নরেন্দ্র মোদী ভাষণ দিলেন এবং তিনি তো তার সরকার গঠনের কথা সরাসরি বলেই দিলেন, সুতরাং এখানে কোনো কনফিউশন থাকার কথা নয়। আর ওইদিকে যে জোট যেটা যে পরিমাণ, মানে সংখ্যাটা ফাইনাল এখনো করেনি, কারণ বিহার বা অনেকগুলো জায়গা থেকে স্টেট থেকে যেসব রিপোর্ট গুলো আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে, সেখানে দেখাচ্ছে যে কোথাও কোথাও কাউন্টিং একটা দুটা হয়তো সিট নিয়ে এদিক সেদিক হতেও পারে। সেই কারণে ফাইনাল যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট বা ব্লুমবার্গ যেগুলো দেখছি আমরা, সেখানে ফাইনাল যেই একেবারে যে ভিজিটটা সেখানে থাকেনি, কিন্তু যেটা এগিয়ে থাকা বা আনঅফিসিয়াল ফলাফল যেটা আমরা বলি, সেই আনঅফিসিয়াল ফলাফলে কিন্তু এনডিএ জোট তারা সরকারি গঠনই করছে 290 সামথিং এরকম। যে আমি এখন মানে যে করে দেখতে পারেন যে এখন কোন পর্যন্ত এসছে, কিন্তু এটা নিশ্চিত যে এনডিএ জোট করছে এবং নরেন্দ্র মোদীকে সবাই কংগ্রেচুলেট করেছে। তার কালকে থেকে 100 দিনের কর্মসূচি কি হবে সেটাও তারা ঘোষণা করেছে। তবে আমি আমার একেবারেই একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে চাই। একটু আগে আমার সাংবাদিক বন্ধুদের সাথে এখানে যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, তো আমার একটা দারুণ অভিজ্ঞতা হলো যে লাইফ টাইম এরকম একটি নির্বাচন দেখা। এমনিতে তো একটা বিরাট মোদি 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 হাইপ, মোদি তো মানে স্টার থেকে মেগা স্টার এবং মানে জলে স্থলে জলে অন্তরিক্ষে বিরাজমান এবং নানাভাবে তিনি ক্যাম্পেইনটা করেছেন, কাজও করেছেন নিশ্চয়ই, এটা ভারতীয়রা অনেক ভালো বলবেন। আর আমরা যারা বাংলাদেশ থেকে ইলেকশন দেখতে এসেছি, এক ধরনের মাথার মধ্যে পারসেপশনে ছিল যে মোদি ছাড়া আবার কে আছে। আর দ্বিতীয়ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এর আগের ইলেকশনটি আমি কভার করেছিলাম, তখন রাহুল গান্ধীর দল বা রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স, তার র্যালি, এগুলো কভার করার অভিজ্ঞতা হয়েছে। ঠিক আজকের ভোটের ফলাফলের দিনটা যদি আমি সেই দিনের ভোটের ফলাফলের দিনের সাথে তুলনা করি, তাহলে মানে সেই সময় কংগ্রেস অফিসে আমরা কতজন, মানে জনা 50 সাংবাদিক এবং এটিভির মতো মানে বসে থাকা, দুপুরবেলা কেউ এক গ্লাস জল দিলে দেয়, না দিলে নাই। আর তারপর বিকেলের দিকে রাহুল গান্ধী এসেছেন এবং তার সঙ্গে তার অ্যালায়েন্স যারা ছিল, তখন ছিল ইন্ডিয়া না অন্য জোট, ইউপিএ সামথিং এরকম, ওই জোটে। এবং খুবই মোটামুটি যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পরাজিত লুজার একটা ভাব, সেটা ছিল। এবং তখন আমরা সবাই প্রশ্ন করেছিলাম, আমিও প্রশ্ন করেছিলাম এবং আমার প্রশ্ন যথারীতি রাহুল গান্ধী বিব্রত হয়েছিল, এটা আলাদা কথা। আজকে রাহুল গান্ধী অন্য রাহুল গান্ধী, এবং এটাকে আমার মনে হয়েছে যে নেতা তৈরি হওয়ার যে প্রসেসটা, মনে হয় গত 5 বছর অবশ্যই তা হলেও হতে পারে, কিন্তু তার এই যে 90 দিনের যে 9 মাসের যে যাত্রা, ভারত জোড় যে যাত্রা, সেই যাত্রা এবং পথে পথে তার আমি আজকে ডিফারেন্ট রাহুল গান্ধীকে দেখেছি। আমি 2014, 2019-এর অভিজ্ঞতার পরে আজকে আমার কাছে অন্য রাহুল গান্ধী, এবং এটার জন্য আমি আসলে একটু করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে চাই। কারণ আমরা যেরকম নির্বাচন দেখতে অভ্যস্ত, আমরা যেরকম মানে এখন বাংলাদেশে আমরা তো একটা ওরকম পার্টিসিপেটরি নির্বাচনই দেখি না, ভুলে গেছি যে বিরোধী দল নির্বাচন করে সমানে সমানে লড়াই, অথবা সমান না হোক, সমান হতে চাওয়ার যে প্রক্রিয়াটা বিরোধীরা যারা থাকে, আমাদের এখানে তো দেখি যে যারা ক্ষমতায় থাকে বিরোধীকে বেচা কেনা করে তাকে একেবারে শেষ করে। আমাদের বাংলাদেশে যে জার্গনটা আমরা ব্যবহার করি, গৃহপালিত বিরোধী দল ইত্যাদি, এগুলো তো আর কোনো জায়গায় আমি দেখি না, আশেপাশে কোনো দেশে দেখি না। তো অনেকদিন ভালো নির্বাচন না দেখতে দেখতে মোটামুটি আমাদের যেরকম মাথার মধ্যে এবারের এই লড়াইটা তো আসলে মানে আকাঙ্ক্ষিতই ছিল। এবং আপনি যেটা উল্লেখ করছিলেন যে রাহুল গান্ধী এগিয়েছেন, অনেক এগিয়েছেন, কারণ তার দলও এগিয়েছে। এবার প্রায় 100-র কাছাকাছি আসন তারা জিততে চলেছে। না 244 এখন কিন্তু ফাইনাল, মানে মোটামুটি আমি দেখেছি 233
ওই পর্যন্ত ইন্ডিয়া জোট এবং সেই জোটের মধ্যে কংগ্রেস আলাদা এবং করে প্রায় 100 আসন কংগ্রেস মানে পেতে যাচ্ছে। এনডিএ মানে বিজেপি লিডের একটু যদি যে মনীষা, হ্যাঁ মনীষা একটু যদি বলেন যে মানে দুজন ব্যক্তিকে নিয়ে গণমাধ্যমে খুবই আলোচনা হচ্ছে, ভারতীয় গণমাধ্যম এবং আমাদের এখানেও এটা নিয়ে চর্চা হচ্ছে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা এনডিএ জোটের তারা মেম্বার এবং তাদের আসলে কেউ বিশ্বাস করছেন না বলে মানে গণমাধ্যমে আসছে। এটা নিয়ে কি, এবং তারা যদি এখানকার গণমাধ্যমে দেখছি মানে আমি জানি না 71 টিভিও না আমরা যেখানে আগে কাজ করেছি বা এখন করি সেখানে ওরকম করে একজন পলিটিশিয়ানকে বিশেষায়িত করে ওইভাবে রিপোর্টিং করতে পারবো কিনা জানি না। নীতিশ বাবুকে নিয়ে তার ছবিটা যেমন করে বারবার করে দেখাচ্ছে আর বলছে যে গিরগিটিও ফেল হয়ে যাচ্ছে, তার যে রং বদলায়, তিনি 1 বছরের মধ্যে 36 বার দল বদলেছে। সুতরাং সবচেয়ে মোস্ট আনপ্রেডিক্টেড এই লোকটি যখন নাকি এনডিএ জোটের মধ্যে তার দল আছে, তার কয়েকটি সিট আছে, সুতরাং তাকে কি একটু ভাও করা যায় কিনা, ওরকম একটা রাহুল গান্ধীকে আজকে এরকম একটি প্রশ্ন করা হয়েছিল। উনি খুবই ট্যালেন্টেড রাজনীতিবিদ সোফার এখন পর্যন্ত আমার বিচারে, ভালো মানে অনেক ম্যাচিউর হয়েছেন। উনি এটা সিনিয়রদের উপরে ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আজকে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে যতই আমাকে এই প্রশ্ন করেন না কেন যে আমরা যে পরিমাণ মেজরিটি পেয়েছি হয়তো এনডিএ দিকে একটু হাত দিলে আমরা 272 করতেও পারি, কিন্তু সেটার আমরা আমাদের এই অ্যালায়েন্সের যে সিনিয়র নেতৃবৃন্দ তাদের মতামত তাদের কাছ থেকে মিটিং করাচ্ছেন, আমি এটার উত্তর দেবো না। 3 বার একই প্রশ্ন করা হয়েছে। সুতরাং খুবই সিজন পলিটিশিয়ানের মতো খুব চমৎকার করে উনি ওটা হ্যান্ডেল করেছেন। আর তার বাইরে ওই যে এনডিএ যাদেরকে আনা যায়, একটু নীতিশের কথা বললেন আর চন্দ্রবাবু নাইডু, তারও পারসেপশনটা এরকম যে টাকা যেখানে উনি সেখানে, এরকম একটা মিডিয়াতে বলছে, আমার কথা নয়, আমি কোটান করছি, বিভিন্ন মিডিয়াতে বলছে। তো টাকা যেখানে সেখানে মোদির টাকার কি অভাব নাকি? টাকা হয়তো অন্তত ক্ষমতাসীন মানে এখন যেখানে নাকি অফিসিয়ালি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে উনি বক্তৃতা করে ফেলেছেন, সেলিব্রেশন করে ফেলেছেন বিজেপি অফিসে, আমি ওখানে ছিলামও। তো তারপরে তো নিশ্চয়ই এই একজন চন্দ্রবাবু নাইডুকে ভাগিয়ে নিয়ে গিয়ে আবার একটা কাঠবন্ধন, আবার অন্যদিকে কঠিন মনে করছেন না, ওইটা হওয়া সম্ভব না। ওই আলোচনা এখন কোথাও নাই। এটা হয়তো বা আমরা দূর থেকে মানে আমি বলতে মানে দিল্লিতে আপনি এই আলোচনাটা দেখছেন না, এখন দিল্লিতে দেখছেন না। শাহাবে নাম খান, মানে রেকর্ড বেকারত্ব, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, সীমাহীন অসমতা, এটা নিয়ে আসলে ভারতে নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে এগুলো মানে বারবার উঠে এসেছে, বিশেষ করে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বলা হয়েছে এটা। মানুষ কি আসলে তাহলে মোদি যে ম্যাজিক, সেই ম্যাজিকের থেকে বেকারত্ব, মূল্যস্ফীতি, সীমাহীন অসমতা, এই বিষয়গুলোতেই কি তারা নজর দিল? শাহাবে নাম খান, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভোট দেখেন, মানে তারা কিন্তু 100 এখনো ক্রস করতে পারেনি এবং করতে পারবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু তাদের অ্যালায়েন্সের মধ্যে একটা বড় রকমের পজিশন তৈরি হয়েছে, সেটা হলো একটা দিক। আর যদি বিজেপিকে নিজেকে দেখেন, বিজেপির ভোটার দেখেন, তাহলে সেখানে কিন্তু তার অলরেডি 200-র উপরে চলে গেছে। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে যদি পপুলার ভোটের কথা আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির পক্ষে এখনো অনেকটাই সাপোর্ট আছে। যে জিনিসটা আমি প্রথমে বলেছিলাম যে রিজিওনাল পার্টিগুলি এখন ফিরে এসছে, তার মানে হলো কয়েকটা বিষয় এখানে কাজ করেছে। যেমন আপনার ধরেন যে অপোজিশনের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ইউজ করা, আম আদমি পার্টিকে জেলে পাঠানো, কিংবা আপনি যদি ওভারঅল দেখেন যে ওভারঅল ইন্ডিয়ান মিডিয়া মোটামুটি তো একসঙ্গেই কথা বলছিল গত কয়েক বছর ধরে, যে কারণে গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্সে কিন্তু ভারতের অবস্থানটা অনেকটা নিচে চলে গেছে। সুতরাং সেই সব জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন এবং সেই সাথে যদি মুসলিম ভোট বা সেই ক্ষেত্রে মুসলিম ভোট ছাড়া যে মাইনরিটি ইস্যুসগুলি আছে, স্কেজুয়াল ট্রাস্ট, তারপর স্কেজুয়াল ট্রাইবস, সব জায়গাতেই কিন্তু একটা বড় রকমের পরিবর্তন এসছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে মানে ওভারঅল
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভোট কিছুটা বেড়েছে নিশ্চিত, কিন্তু সিগনিফিকেন্টলি যে সে একক পলিটিক্যাল পার্টি হিসেবে বড় রকমের একটা কাট তৈরি করেছে যে তার ইন্ডিয়া অ্যালায়েন্সে, সেটাও বলা যায় না। অন্যদিকে নিশ্চিতভাবে যেটা মনিদি বলছিলেন যে রাহুলের ম্যাচিওরিটি কিংবা রাহুল গান্ধীর ম্যাচিওরিটি বা সেই যে রিসেন্টলি যে ভারত যুবযাত্রা যেগুলি করেছে সেগুলি তো নিশ্চয়ই একটা বড় রকমের ইম্প্যাক্ট এসছে। এবং ইদানিং আমরা ইউটিউবে ধ্রুব রাঠির স্পিচগুলিও দেখছিলাম, অলমোস্ট 25 মিলিয়ন মানুষের মতো তারকে ফলো করছে। সুতরাং সেই জায়গাগুলি, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের নিশ্চিত মনে রাখা দরকার, সেটা হলো যে ইন্ডিয়ান পলিটিক্সে রিলিজিয়ন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সেই রিলিজিয়নের যদি আপনি ক্লাসিফিকেশন গুলি দেখেন যে কোন লেভেলে আসলে রিলিজিয়নটা কাজ করে, আপনি যদি কর্ণাটক মানে আমি তামিলনাড়ু বা এইগুলি যেগুলি ওভারঅল ওয়েল এডুকেটেড সোসাইটি, সেই সব জায়গাতে কিন্তু আপনার এই যে ধর্ম কেন্দ্রিক যে পলিটিক্স সেটা কিন্তু কাজ করেনি। আবার মিজোরাম দেখেন, নাগাল্যান্ড দেখেন, মেঘালয় দেখেন, এইসব জায়গাতেও কিন্তু ভোট কম, কিন্তু নিশ্চিতভাবে মানুষের যে একটা রিজেকশন কমিউনাল ইলেকশনের প্রতি বা কমিউনাল পলিটিক্স এর প্রতি, সেটাও কিন্তু এসছে। আর লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখা দরকার, সেটা হলো যে আপনি দেখেন যে ইভেন ইন্টারেস্টিং পার্ট যে মানে পাঞ্জাবে শিখ সেপারেটিস্ট অমৃতপাল সিং ইলেকশন করেছে জেল থেকে, সেও কিন্তু মোটামুটি একটা বড় রকমের জয় নিয়ে আসছে। সুতরাং ভারতের ইলেকশনের ক্ষেত্রে যেটা মুন্নিদি বলছিলেন অ্যাবসলিউটলি কারেক্ট, যে রাহুল গান্ধীর নেতৃত্বে একটা বড় রকমের রিসার্জেন্স ঘটেছে, কিন্তু বাট নট নেসেসারিলি কংগ্রেস একা বড় রকমের একটা যে পরিবর্তন আনতে পারবে সেটা এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে না। এবং সেই ক্ষেত্রে রিজিওনাল পলিটিক্যাল পার্টি আগামী 2-3 মাসের মধ্যে কে কোন দিকে যায়, এবং ভারতের ইতিহাসে পার্টিকুলারলি 1998 এর পর থেকে এই যে অ্যালায়েন্স পলিটিক্সের যে ম্যাসিভ শাফল, যে কারণে বিভিন্ন গভর্নমেন্ট কিন্তু থাকতে পারেনি, আইকে গুজরালের গভর্নমেন্ট থাকতে পারেনি, অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট লম্বা টাইম থাকতে পারেনি। সুতরাং সেই সব জায়গাতে যদি আমরা দেখি এই সোয়াপ ইজ ভেরি পসিবল, এবং এই পসিবিলিটিটা কত তাড়াতাড়ি হবে। যেটা মনিদি যেটা বললেন, আরেকটা ছোট্ট জিনিস বলে নিই, যে নিশ্চিতভাবে আম্বানি বলেন বা আপনার এই আরেকটা কি আমাদের এখানে কাজ করে আদানি বলেন, এই ধরনের যে আছে তারা নিশ্চিতভাবে এটাকে ফাইন্যান্স করবে। এবং সেই ফাইন্যান্সের পরেও একটা বিষয় থাকে যে ওভারঅল গণতন্ত্রের প্রতি দায় দায়িত্বটা আসলে চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার কতটুকু পালন করবেন সেটাও এখন দেখার বিষয়। যে মুন্ডি সাহেব যদি ছোট্ট করে একটু বলেন যে এই নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম, জি আমি কি সামাজিক যোগাযোগ মাধ্যমের পরে যদি খুব ছোট্ট করে বলি যে মোদি ম্যাজিকের কথা বলছেন, আমার কাছে মোদি ম্যাজিক এখনো আছে। আমরা মনে করি যে ওখান থেকে বাংলাদেশ থেকে মনে করি মোদি ম্যাজিক মানে হলো যে রাম মন্দির, জয় শ্রীরাম, মমতা, এবং সেই এইটা যে মোদি ম্যাজিক নয়, সেটা কি মোদির মতো পলিটিশিয়ান বা তার সঙ্গে তার সহযোগী যারা আছেন তারা কি বলছেন না, ঠিকই বলছেন। তবে এই যে একটা ইস্যু রাম মন্দির বাবরি মসজিদকে কেন্দ্র করে বছরের পর বছর একটা দাঙ্গা, একটা আলোচনা, এবং বাইরের ওয়ার্ল্ড এটা নিয়ে কথা বলে সেই ইস্যুটাকে মোটামুটি কি করে ফেলেছে, এটা আমার কাছে মনে হয় এইটা মোটেও ভোটে কোনো প্রভাব ফেলেনি। সেটা তো বোঝাই গেল যে ইসবার 400 কেন 300 তো পার করতে পারলো না, গতবার তো তাও 300 এই এনডিএ জোট পেয়েছিল। তার চেয়েও আমার কাছে, আমি মুন্নি সাহা, আমি ব্যক্তিগতভাবে একজন জার্নালিস্ট হিসাবে এবারের মোদির ম্যাজিক যেটা দেখলাম, যে এত লম্বা সময়ের ইলেকশন এবং এরকম স্পটিং সান, এরকম 52 ডিগ্রি 53 ডিগ্রি, আজকে 53 ডিগ্রি দিল্লিতে, এবং গত মাস খানেক ধরেই কিন্তু এরকম সারা ভারতে খুবই দাবদাহ চলছে। তা সব মানে এড়িয়ে ভোট দিতে গেছে, ভোট কাস্টিং এর পার্সেন্টেজ কিন্তু 70-74 ভাগের দিকে ছাড়িয়ে গেছে। এটা একটা মোদি ম্যাজিক আমি মনে করি। একটা জায়গায় ভোটারকে নিতে পেরেছেন, ভোটারকে নিতে পেরেছেন ভোট কেন্দ্রে। বিদেশি অ্যালায়েন্স, ইন্ডিয়া অ্যালায়েন্স গতকাল থেকে, গতকালের তার আগে সবাই দুই অ্যালাই আসলে এখানে নিশ্চয়ই, মানে এটা এখানে ভোটের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। এটা একটিবার এই অ্যালায়েন্স মানে আজকে যদি রাহুল গান্ধীর প্রতি যেরকম মানুষের অনেক অনেক ধন্যবাদ। আমাকে শেষ করতে বলা হচ্ছে। মুন্নি সাহা এবং শাহাব এনাম খান, এই আলোচনা আসলে শেষ হবার নয়, ভালো লাগছিল আপনাদের সঙ্গে কথা বলে। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।